আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদই করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একরকম জোর করেই তো মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনার কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ, জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে। সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যদি গণমাধ্যমে 20 কোটি মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না তো? আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আমি খুবই ক্রিটিক্যালি। কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি সেটা ক্রিটিক্যাল বিশ্লেষণ করতে পারেন। গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাই কি আসলে জঙ্গি? আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে, গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ, ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হব, বলবো যে ঠিক আছে, বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না, বিপ্লবীরা তো ধ্বংস করে না। গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না। তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে আপনি বিপ্লবী বলছেন? মানে কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার যে পালং শাক চুরি করেছে, যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, বদনা তোর বিপ্লবী। শ্রীলঙ্কায় কি হয়েছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো। আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে পদ্মা চুরি করেছে, বদনা চুরি করেছে না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা তো দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব করছে, খাওয়া দাওয়া শ্রীলঙ্কার সরি, তাহলে তো নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না। সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো হতে পারে নিশ্চয়ই। এটা একটা দৃষ্টিকটু এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ। কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনা চোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমনটি না। নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এইরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি। মাননীয় প্রধানমন্ত্রী এই চোর, ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয়, আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান? শুনেছেন কখনো? এবং তারা কিন্তু চাকুরিতে আছেন। আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন, পিজিআর এর কমান্ডার, তারপরে আরো যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই অকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার সেনাবাহিনীর চিফ বলেছেন তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, এই বিষয়টি তার জানা ছিল। এই জায়গাটা আপনাদের একটু ক্লিয়ার হয়ে নিন। প্রথমে এটা আমি ক্লিয়ার হবো, যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বড় অদ্ভুত। বিপ্লবী সংজ্ঞা চোর, যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন। বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি, তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জঙ্গি হামলা কেটে গেলে, অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আর আপনি যে মানুষের কথা বলছেন, এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন। আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ
লক্ষ লোক সেদিন রেডি ছিল। কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই? ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন, কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না। বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন, যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, আপনার কি মনে হয় 10, 15, 20, 30, 40, 1 লক্ষ লোক নিহত হতো না? মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না। প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। জি, কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যেই অবস্থান দেখতে পাই, বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে, অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন, আরো শক্ত হবার জন্য, আরো বল প্রয়োগ করবার জন্য, এমন বক্তব্য তো আসছে, সেগুলো কি অস্বীকার? মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন কনভারসেশনটি আপনি বলছেন, তার কনভারসেশন, এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন? আপনি অস্বীকার করছেন এটা? আমি আপনি স্বীকার করছেন? আমি আপনি নিশ্চিত? মানে টেলিফোন কনভারসেশন আপনি জানেন না, তাহলে আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছেন? আপনি বলেন যে হ্যাঁ আমি নিশ্চিত। আমি নিশ্চিত না, আপনি স্বীকার করবেন বা অস্বীকার করবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি নিশ্চিত না, আপনি নিজে অস্বীকার করছেন, তা আমাকে কেন? তার মানে আপনার মতো আমার অবস্থান। ও আচ্ছা, কারণ আমরা জানি না। আপনিও নিশ্চিত না? আমরা দুজনের কেউই জানি না, বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না, উনার কন্টেন্ট টেস্ট হয়নি, এটা উনার কণ্ঠ কিনা তাও আমরা জানি না। এটার কোনো ধরনের, আমি তো একজন আইনজীবী, আমি তো সাধারণের মতো কথা বলতে পারি না, তাই না? আচ্ছা, কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার অবস্থানটি তো আমরা অন্ততপক্ষে দেখেছি। সেখানে ল্যাবে টেস্ট মানে আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা ইকবাল, সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন, ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল মামুন সহ আরো পুলিশ সদস্যরা ছিলেন তাকে পরিবেষ্টন করে, এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে। সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে, একটাই যায়, বাকিটি থাকে, এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয়। এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন। মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত। আমি এই ব্যাপারটা সম্পর্কে সম্যক অবগত আছি। আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না, হয়তো এটার ব্যাপারে আমি বলছি। যাত্রাবাড়িতে 2 জন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না, যেই চোর ডাকাত যারা আছে, জঙ্গি যারা আছে তাদের, এবং যে 700-800 জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এরকম অনেকেই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না। তখন পুলিশের তো একটা সময় বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করবার ট্রাই করছে, কিন্তু তারা সরে যাচ্ছে না। অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে, তা হতো না। এই যে মারার কথা বলছে, সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে, ছররা গুলির কথা হতে পারে, কিন্তু 7.62 বাটে যেটা দিলে মানুষ মারা যায়, সেইটার কথা যে বলছে সেটা নিশ্চিত না, 1 নাম্বার। কিন্তু একটাকে গুলি করি একটাই মরে, একটাই যায়, মানে মরে তো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনার একজন কলিগকে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে, আমি যদি কমান্ডো হই ওই ভবনের, আমি কি করব? চেয়ে আমি মজা দেখবো? আমি তো ওদেরকে মারার জন্যই যাবো, কারণ আমাকে রাখাই হয়েছে আপনার সুরক্ষার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? মানুষের সুরক্ষার জন্য 2 জন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। কি আশ্চর্য! ওইটা নিয়ে আমরা কেউ কথা বলছি না। আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে। খেয়াল করে দেখেছেন জর্জ ডব্লিউ বুশের পাছাতে একটা ফোড়া হয়েছে, আর ইরাকে 3 লক্ষ লোক মারা গেছে। সবাই জর্জ ডব্লিউ বুশের পাছাতে ফোড়াটা নিয়ে আলোচনা করবে। এটাই পৃথিবী। 2টো মানুষকে কি নৃশংসভাবে ঝুলিয়ে রেখেছে। শারমিন আপা, আমি আর আপনার এই দুজনের জীবদ্দশাতে এই দৃশ্য বাংলাদেশে দেখেছি। খুবই জঘন্য ঘটনা, মানে এটি চিন্তা করলেও মানে গা শিউরে ওঠে। 2 জন পুলিশকে, আপনিও যেমন ট্রমাটাইজ, আমিও ট্রমাটাইজ। 2 জন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা খুবই একটা, পুলিশ এই সময় কি করবে আপা? কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে? মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো? কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো? এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি, তাহলে এটা শুরুটা কোথায়? কেন এরকম অবস্থা শুরু হলো? এটার শুরুটা তো অনেক গভীরে। আপনি নিশ্চয়ই, এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বলার কথা ছিল, আপনি নিশ্চয়ই জানেন
যে দুটো ইন্টারভিউতে তো আমরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই কাশির জন্য, দর্শকদের কাছে, আপনার কাছেও। আমার শরীরটা একটু খারাপ গত কয়েকদিন ধরে। আচ্ছা, হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কারভাবে বলেছে, আমরা যদি মেট্রো রেল না পুড়িয়ে দিতাম, পুলিশদেরকে হত্যা না করতাম, তাহলে এটা সফল হতো না। আপনার মাসুদ নামে, আব্দুল্লাহ মাসুদ কি ছেলেটার নাম, বা যাই হোক মাসুদ, এই মাসুদ আপনার নাগরিক টিভিতে আমরা দেখতে পেয়েছি, সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে, আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো। তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 700-800 ভেঙে, তালা ভেঙে, শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য, এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে। তার মানে প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা, এইটা ঠেকাতে সরকার কি কিছুটা ব্যর্থ, আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ, অনেকাংশে আমরা ফেল করেছি, অনেকাংশে করেছি। কিন্তু এই ধরনের আক্রমণ যে করা হবে, অর্থাৎ আপনার সাথে যেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে এই ধরনের একটা কথা বলতে বলতে তারা শক্তি সঞ্চয় করেছে, তারা বাইরে থেকে অস্ত্র এনেছে, তারপর আমাদেরকে 25 মার্চে অ্যাটাক করেছে। ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশের সরকার, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে, তিনি জনতার নেত্রী, তিনি তো এই কোমলমতিদের, যারা কোমলমতি ছিল তাদেরকে খুন করবে, হত্যা করবে, এটা তো তার রাজনীতি না। হত্যা রাজনীতি করেছে যারা 7.62 পিস্তল এনেছে, স্নাইপার এনেছে। শুভ আফ্রিদি নামে একটা ছেলে পরিষ্কার ভাবে বলেছে আমি মেরেছি। তারপর নাফিজুল হক নামে একটা ছেলে আছে, ওই যে ডয়চে ভেলের যেই প্রোগ্রামে যে সাক্ষী হয়েছিল, সেই ছেলেটা স্ট্যাটাস দিয়েছে সে তার ছাদ থেকে কিভাবে গুলি করেছে শটগান দিয়ে, ওপেন স্ট্যাটাস দিয়েছে। আপা, এগুলো তো অসংখ্য প্রমাণ। সবচেয়ে বড় ব্যাপার, সমন্বয়করা বলেছে যে আমরা হত্যা করেছি। সমন্বয়করা বলেছে যে এভাবে হত্যা করেছি। এই যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না, মেট্রো রেল না পড়ালে এটা হতো না। পুলিশ যদি হত্যা করা না হতো, মেট্রো রেল যদি না পোড়ানো হতো, তাহলে সফলতা হতো না, তাই তিনি বলছেন। হ্যাঁ, পরে তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না, সেটা মানে তারা হত্যা করেছেন সেটি তিনি মিন করেন নাই। তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো, সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে। আমি এটার কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, তারা যেই ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে, যার কারণে জনগণের ক্ষোভ আরো বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে।